পল্লী কবি জসিমউদ্দিন বিখ্যাত হয়েছিলেন যে কবিতাটা লিখে, সেটা হলো কবর কবিতা। তা মূলত কবর কবিতাটা একটা ইমোশনাল কবিতা, দুঃখের কবিতা। এই কবিতাটা যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন আপনার চোখে পানি চলে আসবে, অথবা কেউ যদি সুন্দর করে আবৃত্তি করে তাতেও সবাই ইমোশনাল হয়ে যাবেন। কারণ একজন দাদা তার নাতির হাত ধরে ধরে কবরের সঙ্গে পরিচয় করায় দেয়, এটা তোমার দাদির কবর, এটা বাবার কবর, এটা মায়ের কবর। যাই হোক, মূল কবিতাটা ইমোশনাল কবিতা। যেহেতু এটা একটা আনন্দের মজলিস, আমি চাই না যে অনুষ্ঠানের শেষে আপনারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যান। এই কবর কবিতা দিয়েও একটু আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এক জায়গায় কবর কবিতা আবৃত্তির প্রতিযোগিতা চলছে, যে যত সুন্দর করে এই কবিতাটা আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো পাশে বিচারকরা চেয়ার টেবিল নিয়ে বসা আছে, একজন একজন করে প্রতিযোগী আসছে, আবৃত্তি করছে, চলে যাচ্ছে। তো প্রথমে যে প্রতিযোগী আসলো তার আবৃত্তি অনেক সুন্দর ছিল, প্রফেশনাল আবৃত্তিকারের মতো আবৃত্তি। তার আবৃত্তি ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবিসাম মোরে তামাশা করিত শত। এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। তো যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করলো, বিচারকরা নাম্বার দিল, অনেক বাহবা পাইলো, সে চলে গেল। এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার একজন নেতা। এলাকায় কিছু পাতি নেতা থাকে না, সব জায়গায় একটু মাতবাড়ি করা লাগে। তো ওই নেতা আসছে যে দেখি আমার আবৃত্তি কেমন হয়। তো নেতারা তো নেতাদের মতো একটা ভাবসাব নিয়ে আসে, নেতাও মঞ্চে আসছে এইভাবে। তা নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস। তো ওই নেতার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দৌড় মারছে, বিচারকরাও খাতা কলম রেখে চলে গেছে। তো তাদেরকে বুঝাই শুনে আনা হলো, নেতাও চলে গেল। নেতা যাওয়ার পরে আরেকজন প্রতিযোগী আসলো। এরপরে যে প্রতিযোগী আসছে, আমাদের এই প্রতিষ্ঠানেরও হেফজ বিভাগ আছে, তাই না? হেফজখানায় দেখবেন যে কিছু ছাত্র থাকে খুব লাজুক, এত লাজুক যে মানুষের সামনে কিছু বলতেই যায় না, তাই না? এর বাবা মা বাসায় গেলে অনেক রিকোয়েস্ট করে যে তুমি মাদ্রাসায় কী শিখছো আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও, ও শরমে বলতেই চায় না। তো এরকম একটা লাজুক ছেলেকে জোর করে ওর বন্ধুরা তুলে দিছে যে তুই একটু আবৃত্তি কর। ও তো মঞ্চে উঠে লজ্জায় শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। তোরে নিয়ে গেল যে তুই তো সময় নষ্ট করেছিস, তোর আবৃত্তি হবে না, তুই সর। এরপরে আসছে আবার নুরানির একটা ছাত্র। নুরানির কিছু পোলাপান আছে সবসময় কান্দে, এ পড়ার সময়ও কান্দে, খেলার সময় কান্দে, খাওয়ার সময়ও কান্দে। এর যদি জিজ্ঞেস করা হয় যে কান্দ কেন, বলে কি আমার দাদির কথা মনে পড়ে গেছে। মানে দাদিরা একটু আদর করে, তো তো ওরে যখন বলছে যে তুমি একটু কবর কবিতা আবৃত্তি করো, কারণ ওর তো দাদির কথা মনে পড়ে গেছে, ও আগেই কান্দা শুরু করে দিছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তো, এইখানে তো দাদির কবর, ও দাদি রে। তো ওরেও নিয়ে গেছে যে এত বেশি ইমোশনাল হয়ে গেছে, এর দিয়ে কাজ হবে না, তো সেও চলে গেল। এরপরে আসছে একজন মুরব্বী মানুষ, বুড়ো মানুষ, পান খেতে খেতে আসছে। সে চিন্তা করলো আমিও তো ছোটোবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো মুরব্বীর আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর, ৩০ বছর ভিজাই ঠিসি তুই তো এদের চলে। তো মুরব্বী ইমোশনাল হয়ে গেল, বলে যে ঠিক আছে আপনি যান, আপনার আর আবৃত্তি করার দরকার নাই। তো মুরব্বী যাওয়ার পরে আরেকজন প্রতিযোগী আসলো, সে আবার
ওই একটু তোতলা টাইপের কিছু মানুষ আছে না, কথা বের হইতে একটু সময় লাগে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, অবর অসীমউদ্দিন, এইখানে তোর দা আদির কবর, ওই ডালিম গাছের, মানে সে আর সামনে যাইতে পারতেছে না, তলে যায় আটকে গেছে। তারে বলে যে ঠিক আছে, তোমারও আবৃত্তির দরকার নাই, তুমি যাও, তোমার সারা রাত পার হয়ে যাবে, তোমার আবৃত্তি শেষ হবে না। তো সে চলে গেল। এরপরে আর একজন আসলো, আমাদের যুবক ভাইদের মধ্যে কেউ আছে যে শীতকালে ঠিকমতো গোসল টোসল করে না, তা তাদের গায়ে আবার একটু চুলকানি টুলকানি হয়। তো এরকম একটা চুলকানি রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই তুইছি দুই নয়নে জলে। তারপরে বলে যে তোর তো কাপড়ে পড়ছি, রিজাবি একটু পরে, তোর দরকার নেই আবৃত্তি করা। তো সেও চলে গেল। এরপরে আসছে আরেকজন প্রতিযোগী, সে আবার ওই এরকম বড় সড়ো অনুষ্ঠান হলে আশপাশে অনেক ফুচকা চটপটির দোকান হয়, তাই না? তো সে আবার অতিরিক্ত ফুচকা খাইছে, অতিরিক্ত ঝাল দিয়ে তার পেটে সমস্যা হয়ে গেছে আর কি, ডায়রিয়ার রোগী। তা তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছে। তোরে তাড়াতাড়ি নিয়ে গেছে, তুই তুই স্টেজ নষ্ট করে ফেলবি, তোর আর আবৃত্তি করার দরকার নাই। তা সেও চলে গেল। তো সর্বশেষ যে প্রতিযোগী আসছে সে আবার একটু আনকমন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে। মানুষকে আল্লাহ তাআলা দুইটা শ্রেণীতে ভাগ করছেন, পুরুষ এবং নারী। তা মাঝে দেওয়ার কিছু জাতি আছে, তারা পুরুষও না নারীও না, আছে না এরকম? এই পাবলিক একটা আসছে, এদের আবার কথা বলার ঢংও কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীদের মতো। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবর বে কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ, এইখানে তোর দাদির কবর কোথায়, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। ধন্যবাদ সবাইকে। আল জিবরানে হিফজুল কোরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরআন একাডেমি।